এটা তুমি মোটেও ঠিক করনি। এখন আমি যদি বাসায় ফোন করে এসব বলি তাহলে জেরিনের কি হবে জানো? এই বিয়েটা ভেঙে যাবে, আর সাথে ভেঙে যাবে মেয়েটার মন। তবে ভাবির ভাগ্য ভালো যে আমি তোমাকে ভালো করে জানি। তুমি প্রেম করো না, কখনো করনি, আর সিঙ্গেলে থাকবা। তুমি ঠিক করছো ভাবিকে না বলে আমার সাথে দেখা করানো। তোমাকে তো আগেই বলছিলাম কয়েকদিন পরে বিয়ে। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমি কি দেখতে পাচ্ছে আমার শরীরের রং কি কালো? তবে হ্যাঁ, আমি প্রথমে তোমার সাথে অন্যায় করেছি, সেজন্য তো তোমার কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু এখন সত্যি তোমাকে ভালোবাসি। এখন তোমাকে এত অত্যাচার করি যখন আমার খুব জেদ ওঠে তোমার উপরে। আমি সহ্য করতে পারি না তোমাকে অন্য মেয়ের সাথে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি। শারমিনের আর কোনো কথা না শুনেই আমি ওখান থেকে চলে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার নেই, তাই ব্যাগ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে ব্যাগ রেখে সোজা ছাদে চলে আসলাম। ছাদের দোতলায় বসে ভাবছি, আসলে আমি এটা ঠিক করিনি, অনেক বড় অন্যায় করেছি আমি। অল্পের জন্য কত বড় একটা বিপদ থেকে বাঁচলাম। জেরিনি বা কি মনে করতেছে আমাকে? হয়তো ভাবছে আমি অনেক খারাপ, আর ওর বিয়ে ভাঙার জন্য এতদিন পরে ওর সাথে কথা বললাম, দেখা করতে বললাম। এটা না বলার কোনো কারণই নেই, কারণ প্রায় কিছু কম 2 বছর থেকে জেরিনের সাথে কথা বলিনি। হঠাৎ ফোন দেওয়া, কথা বলা, দেখা করতে বলা, এটা মোটেও স্বাভাবিক কিছু না। এদিকে এটা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না শারমিনের কাছ থেকে মুক্তি পেতে। আমি আকাশের দিকে তাকিয়ে বসে আছি। হঠাৎ আমার ঘাড়ে কারো হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি মা। মা বলল, কি হয়েছে তোর? আজকে তাড়াতাড়ি বাসায় আসলা, ফ্রেশ না হয়ে ছাদে এসে বসে আছো? আমি বললাম, কিছু হয়নি মা, ভালো লাগছে না, তাই বাসায় আসলাম। বলেই ছাদ থেকে নিচে নেমে ফ্রেশ হলাম। বিকালের দিকে জেরিনকে ফোন দিয়ে সরি বললাম। জেরিন বলল, আচ্ছা ঠিক আছে। মুখে ঠিক আছে বললেও আমি বুঝতে পারছি আমার উপর রাগ আছে অনেক। তাই আমি বললাম, আমাকে তো বিয়েতে দাওয়াত দিলি না, আমি কিন্তু নিজেই তোদের হানিমুনের দাওয়াত নিলাম, না করিস না কিন্তু। জেরিন লজ্জা পেয়ে বলল, এখনো বিয়ে হলো না আর হানিমুন? আর তুই আমাদের সাথে হানিমুনে যাবি কেন? আমি বললাম, কেন যেতে পারি না তোদের সাথে? তোরা যা করবি আমিও তাই করব। চুপ থাক তুই, বিয়ে করে হানিমুন করি। বলেই ফোন কেটে দিল। এর পরের দিন আমি ভার্সিটি আসলাম সকালে। আমি সহ কয়েকজন বন্ধু মিলে আমাদের কলেজের দিকে গিয়ে আড্ডা দিতেছে। আড্ডা শেষে আমরা আমাদের ক্লাসের দিকে আসছিলাম। আসার সময় একটা মেয়ে শরীরে আমার হাত লাগে। আমি মেয়েটার দিকে তাকাইতে গিয়ে তাকিয়ে থাকি, আর মেয়েটাও আমার দিকে তাকিয়ে থাকে। হয়তো এত সুন্দর মেয়ে এর আগে কখনোই দেখিনি। আমি তাকিয়েই আছি। হঠাৎ করে মেয়েটা কথা বলল। সরি, আমি দেখতে পারিনি। আস্তে করে বলেই চলে গেল। মেয়েটার চলে যাওয়া আমি দেখতেই আছি, আর ভাবছি হাত লাগলো আমার, আর মেয়েটা সরি বলে চলে গেল। আমি তো ভেবেই নিয়েছিলাম আমাকে গণধোলাই খেতে হবে, কিন্তু মেয়েটি তেমন কিছু করলো না। এতে বোঝা গেল মেয়েটি অনেক শান্ত, নম্র, ভদ্র। যদিও কাজটা আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও হয়েছে বেখেয়ালে। ঠিক এই কাজটা শারমিনের সাথে হলে হয়তো এতক্ষণে আমাকে হাসপাতালে নিতে হতো। শারমিনের থেকে কতই না ভালো মেয়েটা, এগুলো ভাবছি আর ক্লাসের দিকে আসতেছি। আমার মনে পড়ল কালকে শারমিন আর জেরিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। ক্লাসে এসে আমার জায়গায় বসলাম, কিন্তু এখনো শারমিনকে দেখলাম না। যাক বাবা, আজকে বাঁচলাম। শারমিন আজকে ভার্সিটিতে আসেনি। আমার ব্যাগের উপর চোখ যেতেই দেখি একটা লাল গোলাপ ফুল, আর ফুলের সাথে একটা কাগজ লাগানো। কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। লেখা, আই লাভ ইউ। সরি, আজকে তোমাকে দেখতে পারলাম না, আর আমি আজকে ক্লাস করতে পারছি না, কারণ চাচাতো ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে আমাকে থাকতে হবে তাই। আর কিছু লেখা নেই। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা শারমিনের কাজ। হ্যাঁ, এটা শারমিনই রেখে চলে গেছে। যাক, আজকে আর কোনো প্যারা নেই আমার, কারণ শারমিন ছাড়া কেউ আমাকে প্যারা দেয় না। তাই আমি খুশি মনেই ক্লাস করলাম আজকে। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। মনে মনে বলছি এই কয়দিনে শারমিনের কাছ থেকে বাঁচলাম, কারণ শারমিন বিয়ের জন্য ব্যস্ত থাকবে, তাই ভার্সিটি আসবে না। আর হয়তো এই কয়দিনে আমার কথা ভুলে যাবে, তাই আমাকে আর প্রেম টেম কিছু করতে হবে না, কোনো প্যারা থাকবে না আমার। আজ রাতে বাবা আমেরিকাতে যাবে, তাই বাবাকে বিমানবন্দরে গাড়িতে করে নিয়ে আসলাম। বাবাকে বিমানবন্দরের ভিতরে রেখে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
রাস্তার মাঝে এসে দেখি রাস্তা বন্ধ, বেশ কিছু মানুষও রয়েছে, গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। তাই নেমে মানুষগুলোর ভিতরে গিয়ে দেখি দুইটা মাইক্রো অ্যাক্সিডেন্ট করেছে, দুইটাই একদম অচল। ভাগ্যিস কারো কোনো ক্ষতি হয়নি। চারদিকে তাকাতে দেখি শারমিন ওর বাবার সাথে দাঁড়িয়ে আছে, সাথে আরও 5-7 জন পুরুষ ও মহিলা আছে। আমি শুধু ওর বাবাকে চিনি, কারণ তিনি আমাদের বাসায় গেছিল শারমিনকে নিয়ে। তাই আমার সন্দেহ হলো যে শারমিনদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তাই আমি গিয়ে শারমিনের বাবাকে বললাম,